একটা খুনের কিনারা বাঁটকারা দিয়ে করা কি সম্ভব? কোথায় খুন আর কোথায় বাঁটকারা, মানে দাড়িপাল্লা। তবে আশ্চর্যভাবে দাড়িপাল্লা দিয়েই এই খুনের মীমাংসা করা হয়েছে। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম বেঈমান বাঁটকারা। গল্পটি নেওয়া হয়েছে প্রেমেন্দ্র মিত্রের লেখা পরাশর সমগ্র থেকে। গল্প পাঠে রয়েছে দেবজ্যোতি, শুভ আর আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আমরা প্রায় নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। একটা বাঁটকারা। বাঁটকারা? হ্যাঁ, বাঁটকারা বোঝো না, যাকে দাড়িপাল্লা বলে? বাঁটকারাও বুঝি, দাড়িপাল্লাও বুঝি, কিন্তু দাড়িপাল্লা নিয়ে তুমি করবে কি? রীতিমতো বিরক্ত হয়ে বললাম। অনেক রকম গোয়েন্দাগিরির কথা শুনেছি, কিন্তু খুনের কিনারা করতে দাড়িপাল্লার কথা তো কখনো শুনিনি। আর দাড়িপাল্লার যদি তোমার কবিতার মিল চাও তো বলে দিচ্ছি, মাঝি মাল্লা বাগতাল্লা যেটা খুশি লাগাতে পারো। কথাটা যে স্বনামধন্য গোয়েন্দা কবি পরাশর বর্মার সঙ্গে হচ্ছিল তা নিশ্চয়ই আর বলে দিতে হবে না। কোথায়, কেন, কিভাবে হচ্ছিল তারই এবার একটু বলতে হয়। সত্যি একটা খুনের রহস্যের মীমাংসা করার মধ্যে পরাশরের ওই আজগুবি পায় না। গোয়েন্দারা সাধারণত এরকম আজগুবি কথা বলে কি গল্পের বইয়ে, কি সত্যিকারের জীবনে। পাঠক বা সঙ্গীদের গুলিয়ে দেয়। এটা এমন কিছু নতুন ব্যাপার নয়। শার্লক হোমস থেকে শুরু করে কাঁচা পাকা সব গোয়েন্দারই ধরন একই। কিন্তু কোথায় ধনকুবের ছোটিরাম বজরি রহস্যজনক হত্যা, আর কোথায় দাড়িপাল্লার খোঁজ। হায়দ্রাবাদে খুনের রহস্যের কিনারা করতে আমরা আসিনি। এসেছিলাম কয়েকদিনের জন্য বেড়াতে, কিন্তু কলকাতার নাগারে একঘেয়ে বৃষ্টি এড়াতে বলা যেতে পারে। এসেই এই খুনের ব্যাপারে পরাশরকে মাথা লাগাতে হয়েছে। এখানকার গোয়েন্দা বিভাগে রেড্ডি সাহেব পরাশরের পুরনো বন্ধু। তিনিই পরাশরের পরামর্শ নিতে এসেছেন আমাদের হোটেলে। হায়দ্রাবাদ স্টেশনের কাছে একটা মাঝারি গোছের সুইটসে আমরা দুজন দুটো কামরা ভাড়া নিয়ে আছি। এমন কিছু আহামরি হোটেল নয়, কিন্তু শহরের এইরকম বুকের উপর বসে থাকতেই পরাশর ভালোবাসে। রেড্ডি সাহেব দেখা করতে এসে সেই দিন বিকেলে সংক্ষেপে সমস্ত ব্যাপারটা জানালেন। ছোটিরাম বজৌরি হায়দ্রাবাদের একজন ধনকুবের। লোকটি কিন্তু অদ্ভুত প্রকৃতির, টাকার কুমির হয়েও হাড় কঞ্জুস যাকে বলে। হায়দ্রাবাদেরই জোড়া শহর সেকেন্দ্রাবাদে একটা সাধারণ বাড়িতে থাকতেন। বাড়িটা দেখতে সাধারণ, কিন্তু কয়েকটা বিশেষত্ব আছে। সমস্ত বাড়িতে মাত্র 3টে ঘর। একটিতে বজৌরি নিজে থাকতেন, আরেকটিতে তার প্রধান উত্তরাধিকারী ও ভাগ্নে রাম সহায় থাকতেন। বাড়িতে এক বজৌরির ঘর ছাড়া বড় জালনা কোথাও নেই। সে জালনা থাকাটা একটু বিচিত্র, কারণ বাড়ির অন্য দরজা জানলাগুলি প্রায় সেকেলে দুর্গের দরজা জানলার মতো খুদে খুদে ও মজবুত। সে দরজা দিয়ে মাথা নিচু করে ছাড়া সাধারণ মাপের লোক গলতে পারে না। শুধু বজৌরি নিজের ঘরের জানলাটা যেমন প্রশস্ত, তেমনি মোটা দামি কাচের সারসি দিয়ে আটা। এত সাবধান হয়েও বজৌরিকে শুধু এই খেয়ালটুকুর জন্য প্রাণ দিতে হয়েছে। তার ওই কাচের সারসি দেওয়া জানলা ভেঙেই কেউ কয়েকদিন আগে রাতে ঢুকে তাকে হত্যা করে গেছে। সেই হত্যাকারী কে হতে পারে বোঝা এই জন্যই দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে যে হাড়কঞ্জুস হলেও খুন করবার মতো শত্রুতা তার দুনিয়ায় কারোর সঙ্গে ছিল না। যে দুজনের ওপর কোনো রকম সন্দেহ আসতে পারে তাদের মধ্যে একজন রাম সহায় আর একজন রঘুনাথ নামে বজৌরির আর এক ভাগ্নে। কিন্তু রঘুনাথ সেদিন হায়দ্রাবাদে ছিল না বলে তার একটা অকাট্য প্রমাণ আছে। তাছাড়া বয়সে একরকম সে যুবক হলেও তার চেহারাটা জলহস্তির মতো। তার পক্ষে জালানার সারসি ভেঙে ঘরে ঢোকা অসম্ভব বলেই মনে হয়। বাড়ির মধ্যে একা রাম সহায়ই ছিল। তার ঘর যদিও আলাদা আর বজৌরি যদিও নিজের ঘরে প্রতিদিন খিল দিয়ে শুতেন, তবু সন্দেহটা স্বাভাবিকভাবে তার উপরেই বেশি পড়ছে। কিন্তু মুশকিল হয়েছে যে মামা বজৌরিকে হত্যা করবার কোনো উদ্দেশ্য তার বেলায় পাওয়াই যাচ্ছে না। মারা যাওয়ার চেয়ে মামা বেঁচে থাকলেই তার লাভ বেশি। বজৌরির ওই দুটো ভাগ্নে ছাড়া 3 কুলে কেউ নেই। ভাগ্নের মধ্যে রাম সহায়ই ছিল তার প্রিয়। বছর 2 আগে অন্য ভাগ্নে রঘুনাথের উপর তিনি ক্ষিপ্ত হয়ে আছেন, আর রঘুনাথকে তাই বাড়ি ছেড়ে অন্য জায়গায় থাকতে হয়। রাম সহায় শুধু মামার সঙ্গে থাকে তা নয়, বজৌরির বিষয় আশয়, ব্যবসা দেখাশোনার সব কাজ তার উপরে। বজৌরি বছর কয়েক আগে উইল করে তার 2 ভাগ্নেকে সমান ভাগে সব সম্পত্তি উত্তরাধিকারী করেছিলেন বটে, কিন্তু সেই উইল তিনি সম্প্রতি সপ্তাহখানেক আগে নাকি বদলাবার ইচ্ছা প্রকাশ করেছিলেন তার ঘরের উকিল ইফতিকার সাহেবের কাছে। উইল বদলাবার ইচ্ছে যে কেন তা বুঝতে বাকি থাকেনি।
সমানভাবে রঘুনাথ ও রামসহায়কে উত্তরাধিকারী করার বদলে রামসহায়কেই তিনি নিশ্চয়ই সবকিছু দিয়ে যেতে মনস্থ করেছিলেন। সুতরাং উইল বদলাবার আগে তার এই মৃত্যু আর যাই হোক রামসহায়ের বাঞ্ছনীয় হওয়ার কথা নয়। এই মৃত্যুতে সুবিধা যা কিছু হয়েছে তা রঘুনাথের। একজনের বেলায় অসুবিধে থাকলেও কারণ ও উদ্দেশ্যের অভাব, আর অপরজনের বেলায় উদ্দেশ্য ও কারণ থাকলেও সুবিধের প্রমাণের অভাব। এই দুটো সমস্যার সংকটের মধ্যে পড়ে রেড্ডি সাহেব পরাশরের কাছে পরামর্শ নিতে এসেছিলেন। সমস্তটা শুনে আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করেছিলাম, এই দুটো ভাগ্নে ছাড়া সন্দেহ করার মতো আর কি কোনো লোক নেই? এমনও তো হতে পারে কোনো বদমাইশ গুন্ডা কাজ ভেঙে ঢুকে বজৌরিকে খুন করেছে। কথাটা তুলে বেশ একটু গর্বভরেই রেড্ডি ও পরাশরের দিকে চেয়েছিলাম। এই সম্ভাবনার কথা পরাশরের অন্তত ভাবা উচিত ছিল। পরাশর একটু লজ্জিত হওয়ার বদলে কেমন যেন একটু কৌতূহলের ভরেই আমার দিকে চেয়ে বলেছিল, রেড্ডি সাহেবের মাথায় কি ওরকম সম্ভাবনার কথা আসেনি মনে করো? নেহাত বাজে বানানো গোয়েন্দা গল্প ছাড়া পুলিশেরও তো আহাম্মক হয় না। রেড্ডি সাহেব হেসে আমাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, না, পুলিশও ভুল করবে বই কি, তবে এক্ষেত্রে ওরকম ভুল আশা করা হয়নি। বাইরের কোনো খুনে বদমাশেরও বজৌরিকে খুন করার একটা কোনো উদ্দেশ্য থাকা দরকার। শুধুমাত্র হায়দ্রাবাদ বা সেকেন্দ্রাবাদেই নয়, এ অঞ্চলের কারও জানতে বাকি নেই যে বজৌরি পয়সা কড়ির ব্যাপারে যেমন কঞ্জুস তেমনি হুঁশিয়ারও ছিলেন। বাড়িতে তিনি 2-10 টাকার বেশি কখনো রাখেন না। প্রতিদিন ব্যাংক থেকে চেক ভাঙিয়ে এনে তার সংসার খরচ চালান। সেই 2-10 টাকার লোভে কাচের জালনা ভেঙে তাকে খুন করার ঝক্কি কোনো গুন্ডাই পারতপক্ষে নেবে না। এছাড়াও আরও একটা ব্যাপার আছে যার জন্য খুনে গুন্ডাদের উপর সন্দেহ আসে না। বজৌরির নেহাত পাগলামির খেয়ালে অত বড় কাচের জালনা ঘরে বসায়নি। কাচের জালনার সঙ্গে এমন বৈদ্যুতিক ব্যবস্থা ছিল যে কাচের জালনার বাইরে থেকে কেউ ঘা দিলে ভেতর থেকে তীব্র আলো জ্বলে উঠে বাইরে চারিদিক আলোকিত করে দেবে, আর তার সঙ্গে সঙ্গে সাইরেনের মতো বিকট একটা বিদ্যুৎ যন্ত্র বাজতে থাকবে। বজৌরি সাহেবের সেকেন্দ্রাবাদের বাড়িটা একটা নির্জন জায়গাতে হলেও একেবারে লোকালয়ের বাইরে নয়। তার বাড়ির 50 গজ দূরেই একটা বস্তি। অন্ধ্রদেশের এক বড় পরব উপলক্ষে সেখানকার লোকেরা সেই বিশেষ রাতে সারা রাত জেগে গান বাজনা করেছে। ওরকম একটা বিদঘুটে আওয়াজ কিছুক্ষণ ধরে হলে তারা নিশ্চয়ই টের পেত। কিন্তু পরাশর এই পর্যন্ত শুনে হঠাৎ বাধা দিয়ে বলেছিল, দাঁড়ান রেড্ডি সাহেব, যদি কিছু মনে না করেন তো এইমাত্র যা বললেন তা আরেকবার শুনতে চাই। আমি শুধু নই, রেড্ডি সাহেবও একটু অবাক হয়েছিলেন এই অনুরোধে। আমি তো বুঝতেই পারছিলাম না বজৌরি সাহেবের জানালায় বৈদ্যুতিক ব্যবস্থার বর্ণনা দুবার শুনবার আগ্রহ কেন হতে পারে। এরকম বৈদ্যুতিক প্যাঁচ তো আজগুবি আশ্চর্য কিছু নয়। পরাশর নিজেই তো এরকম কত রকম প্যাঁচ জানে। বিস্মিত হলেও রেড্ডি সাহেব পরাশরের অনুরোধ রেখে আবার আগের কথাগুলোই বলেছিলেন। পরাশর জিজ্ঞেস করেছিল, বস্তির লোকেরা কোনো আলো দেখেনি বা আওয়াজ শোনেনি? না। রেড্ডি সাহেব বলেছিলেন, খুব ভালো করে আমি খোঁজ নিয়েছি। বস্তিশুদ্ধ লোকের মিথ্যে কথা বলবার কোনো কারণ নেই। তাতেই বোঝা যাচ্ছে জালনা ভেঙে যে ঢুকেছে ভেতরের বৈদ্যুতিক কল তার জানা। জালনা ভেঙে ঢুকেই সে গুপ্ত সুইচটা অফ করে কল বিকল করে দিয়েছে। কয়েক সেকেন্ডের জন্য আলো জ্বলে উঠে যন্ত্র বেজে উঠলেও তা গান বাজনায় মত্ত বস্তিদের লোকেদের সজাগ করতে পারেনি। এখন এই গুপ্ত সুইচের কথা জানা সম্ভব শুধু দুজনের, রঘুনাথ আর রামসহায়ের। শুধু তাই নয়, বজৌরিকে হত্যা করা হয়েছে তার নিজের রিভলভার দিয়েই। সে রিভলভারও তার খাটের মাথায় একটি গোপন খোপে থাকত। সেই খোপের খবরও সাধারণ গুন্ডা বদমাশদের জানার কথা নয়। সুতরাং আমাদের সন্দেহ। এইবার আমি বাধা দিয়ে বলেছিলাম, মাফ করবেন রেড্ডি সাহেব, আপনি নিজেই স্বীকার করেছেন যে বজৌরিকে হত্যা করতে পারে মাত্র দুজন, রঘুনাথ আর বামসহায়। এ হত্যায় লাভ হচ্ছে শুধু রঘুনাথের। কিন্তু রঘুনাথ যে সেদিন হায়দ্রাবাদের বাইরে ছিল তার অকাট্য সাক্ষ্য প্রমাণ আছে। কী সে সাক্ষ্য প্রমাণ জানতে পারি? সাক্ষ্য প্রমাণ পুলিশেরই। পুলিশেরই? অবাক হয়ে জিজ্ঞেস করেছিলাম। হ্যাঁ, এখান থেকে কিছু দূরে বিদ্রি বলে একটা জায়গা আছে, বোধহয় জানেন। সেখানকার লোহার উপর রূপোর মিনের কাজ শুধু ভারতে নয়, পৃথিবী বিখ্যাত। রঘুনাথ যে সেদিন বিদিরিতে ছিল পুলিশই তার সাক্ষী, আর সেখানকার থানার ডায়েরিতে তার প্রমাণ। রঘুনাথ একেবারে যাকে বলে উচ্ছন্নে যাওয়া ছেলে। জুয়ায় নেশায় সে একেবারে অমানুষ হয়ে গেছে। বজৌরির তো তার উপর খাপ্পা হওয়ার কারণই ওই। সে রাত্রে বিদিরির এক জুয়ার আড্ডায় সে খেলতে গেছিল।
পুলিশ সেই আড্ডায় হানা দিয়ে তাদের গ্রেপ্তার করে হাজতে রাখে। তার মধ্যে রঘুনাথ একজন। বুঝলাম, এইবার আমার আসল বান্ডি ছেড়েছিলাম। কিন্তু রঘুনাথ যদি ভাড়াটে কোনো গুন্ডাকে দিয়ে এই খুনটা করিয়ে থাকে, বজৌরির ঘরের সমস্ত গুপ্ত কায়দার হদিশ দিয়ে। রেড্ডি সাহেব এবার চুপ করে গেলেন। পরাশরও প্রশংসার দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। রেড্ডি সাহেব কিছুক্ষণ বাদে চিন্তিত মুখে বলেছিলেন, এই কথাটা আমাদের মনে হয়নি তা নয়, কিন্তু এই অঞ্চলের সব গুন্ডাই আমাদের জানা। তন্ন তন্ন করে খোঁজ নিয়ে যা জেনেছি তাতে তাদেরকেও এ কাজ করেছে বলে মনে হয় না। আপনাদের এ অঞ্চলে ছাড়া আর কি কোথাও গুন্ডা নেই? রেড্ডি সাহেবকে বুঝিয়ে আমি বলেছিলাম, রঘুনাথের পক্ষে বাইরে থেকে কোনো গুন্ডা ভাড়া করে আনাই সুবিধে, আর সে নিশ্চয়ই তাই করেছে। রেড্ডি সাহেব এবার একেবারে চুপ। পরাশরও মনে মনে এ যুক্তি স্বীকার করতে বাধ্য হয়েছে বুঝতে পারছিলাম। খানিক ভুরুকুচকে কি যেন ভেবে সে বলেছিল, আপনি তো এখনো কাউকে গ্রেপ্তার করেননি রেড্ডি সাহেব? না, তবে দুজনকেই নজরবন্দি রেখেছি। তাহলে রঘুনাথের কাছে একবার নিয়ে যেতে পারেন। অনুরোধ করেছিল পরাশর। হ্যাঁ, নিশ্চয়ই পারি, কিন্তু বুঝতেই পারছেন তাকে জেরা করতে কিছু বাকি রাখিনি। আর সে জেরা আর তার জবাব দুয়েরই লিখিত বিবরণ আপনাকে দিয়ে দিতে পারি। বেশ, তাই দেবেন। তবু এই জুয়ারিটিকে একবার চাক্ষুষ দেখতে চাই বলেছিল পরাশর। রেড্ডি সাহেবের পুলিশের গাড়িতেই তারপর রঘুনাথের বাড়ি গেলাম। হায়দ্রাবাদ অতি সুন্দর পরিচ্ছন্ন শহর, কিন্তু তারও নোংরা ঘিঞ্জিপাড়া আছে। মামার স্নেহবঞ্চিত হয়ে রঘুনাথ এইরকম পাড়ারই একটি পুরনো বাড়িতে দুটি ঘর ভাড়া করে থাকে। বেলা তখন প্রায় 10টা হবে, কিন্তু রঘুনাথ তখনও বিছানা ছেড়ে ওঠেনি জানলাম তার চাকরের কাছে। রঘুনাথের চরিত্রে কোনো গুণের অভাব নেই বলেই মনে হলো। আগের রাতের মৌতাতটা একটু মাত্রা ছাড়া হওয়াতেই বোধহয় এত বেলা পর্যন্ত ঘুম। দুটি ঘরের একটি বসবার আর একটি শোবার ঘর। বসবার ঘরে আসবাবপত্র ও সাজসজ্জার দুর্দশা দেখে রঘুনাথের বর্তমান অবস্থা বোঝা খুব একটা কঠিন নয়। ছোবড়া বেরোনো ময়লা দুটো কৌচ, রাজ্যের সিনেমা আর খেলাধুলোর পুরনো ছেঁড়া পত্রিকা ছড়ানো একটা টেবিল, তার দুপাশে গোটা তিনেক ভাঙা বেতের আর চটা টিনের চেয়ার। দেওয়ালে ফিল্মের নাম করা সব নায়িকাদের ছবি নানা জায়গায় আঠা দিয়ে আঁটা, ও অন্যদিকের দেওয়ালে লাগানো একটা ব্র্যাকেটে গোটাকতক রূপো ও ব্রোঞ্জের খেলাধুলো ব্যায়ামের উৎকর্ষ পুরস্কার ট্রফি। রেড্ডি সাহেবের ধমকে চাকর শশব্যস্ত হয়ে মনিবকে জাগাতে ছুটল। আমিও রেড্ডি সাহেব ছেঁড়া কৌচের উপরেই বসে পড়লাম। পরাশর শুধু ঘুরে ঘুরে ওই ঘরে কী যে অত মনোযোগ দিয়ে দেখছিল সেটা সেই জানে। বেশিক্ষণ আর অপেক্ষা করতে হলো না। কোনো রকমে একটু চোখে মুখে জল দিয়েই রাত্রে শোবার পোশাকেই রঘুনাথ পাশের ঘর থেকে বেরিয়ে এসে রেড্ডি সাহেবের দিকে চেয়ে ঝাঁঝের সঙ্গে বলল, আবার জ্বালাতন করতে এসেছেন? এরকম দগ্ধে না মেরে একেবারে গ্রেপ্তার করলেই তো পারেন, সব লেটা চুকে যায়। রেড্ডি সাহেব হেসে বললেন, ল্যাটা কি অত সহজে চোখে? গ্রেপ্তার করতে হলে আটগাট বেঁধে করতে হবে, যাতে একেবারে বাধা পড়লে আর ফসকে পালাবার সুযোগ না পান। আমি রেড্ডি সাহেবের কথা বলার মধ্যে রঘুনাথকে ভালো করে লক্ষ্য করছিলাম। রেড্ডি সাহেবের কাছে তার যে জলহস্তির মতো চেহারার বর্ণনা শুনেছিলাম সেটা সম্পূর্ণ সত্য নয় দেখলাম। চেহারা বিশালও একটু স্থূল হলেও বেশ আটোসাটো। পরাশরের প্রশ্নে বুঝলাম সেও এটাকে লক্ষ্য করেছে। পরাশর তার চেহারার দিকেই যেন প্রশংস দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনি এককালে ভালো খেলোয়াড় ছিলেন মনে হচ্ছে রঘুনাথজি। রঘুনাথ ভ্রুকুটির সঙ্গে পরাশরের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ ছিলাম, তাতে অপরাধটা কি হয়েছে? না, অপরাধ কেন হবে? এটা তো গর্বের কথা। পরাশর হেসে বলল, বন্দুকটা আপনি ভালো চালান দেখছি। একবার পিস্তল ছোড়ার সর্বভারতীয় প্রতিযোগিতায় দ্বিতীয় হয়ে ওঠার ট্রফি পেয়েছেন দেখছি। হ্যাঁ পেয়েছি। রঘুনাথের গলা আগের মতোই রুক্ষ। কিন্তু এসব খোঁজে আপনার কি দরকার? কে আপনি? মনে করুন আপনার হিতৈষী। পরাশর হাসল। আমার হতৈষী? তীক্ষ্ণ বিদ্রুপ ভরে রঘুনাথ বলল, পুলিশের সঙ্গে এসেছেন আমার হতৈষী সেজে? পুলিশকেই বা আপনার শত্রু ভাবছেন কেন? পরাশর এবার একটু গম্ভীর স্বরেই বলল, আপনি সত্যি দোষী না হলে পুলিশ আপনারই সহায় জানবেন। থাক। রঘুনাথ রাগের সঙ্গে বলল, পুলিশের হয়ে ওকালতি শোনবার আমার সময় নেই। কী জন্য আবার বিরক্ত করতে এসেছেন সেটা চটপট বলে ফেলুন। রেড্ডি সাহেব এবার পরাশরের মুখের দিকে তাকালেন।
বোঝা গেল পরাশর যা প্রশ্ন করবার করে ফেলেছেন, তার নিজের নতুন করে জেরা করবার আর কিছু নেই। আমাদের নীরবতা আর মুখ চাওয়াচাই দেখে রঘুনাথ আবার ঝাঁঝিয়ে উঠল। কি জিজ্ঞাসা করবার কিছু খুঁজে পাচ্ছেন না? পরাশরের পরের প্রশ্নে রঘুনাথের অনুমানই ঠিক হলো। পরাশর জিজ্ঞেস করল, যে রাত্রে আপনার মামা খুন হন সে রাত্রে আপনি কোথায় ছিলেন? আমরা তো মনে মনে হাসলামই, রঘুনাথও গলা ছেড়ে হেসে উঠল। তারপর পরাশরের দিকে অবজ্ঞা মিশ্রিত কৌতুকের সঙ্গে বলল, এর চেয়ে ভালো প্রশ্ন আর খুঁজে পেলেন না? বেশ। পরাশর যেন লজ্জিত হয়েই বলল, আরেকটা প্রশ্ন তাহলে করি। আপনি তো সিনেমার ছবি খুব বেশি দেখেন, শান্তারামের আদমি ছবিটা কেমন বলতে পারেন? রেড্ডি সাহেব ও আমি দুজনেই একটু অস্বস্তি বোধ করলাম। কিছু না পেয়ে এরকম আবোল তাবোল প্রশ্ন করার অন্তত পরাশরের উচিত হয়নি। রঘুনাথ তাচ্ছিল্যের সঙ্গে জবাব দিল, ও তো অনেক পুরনো ছবি, এককালে খুব নাম করেছিল। হ্যাঁ, তাই জন্যই জিজ্ঞাসা করছি। পরাশর নিজের প্রশ্নটা নিরর্থক বুঝেই যেন জেদ করে প্রশ্ন করল, ছবিটা কেমন? ভালোই, সংক্ষেপে জানালো রঘুনাথ। ধন্যবাদ বলে পরাশর রেড্ডিকে উঠতে ইঙ্গিত করলো। হ্যাঁ, এরকম জেরা করলে রোজ আসতে পারেন, তবে একটু বেলায়। 10টার আগে আমি খুব একটা ঘুম থেকে উঠি না। ব্যঙ্গ ভরে রঘুনাথ বলল, জেনে রাখলাম, এরপর তাই আসবো। যেন কৃতার্থ হয়েই পরাশর অদ্ভুত একটা অনুরোধ জানিয়ে বলল, আপনার এখানে অনেক ছবির পত্রিকা দেখছি, এই পুরনো ফিল্মল্যান্ড পত্রিকাটা আপনার কাছে ধার চাইতে পারি কদিনের জন্য? পরাশর টেবিলের ওপর থেকে একটা ছেঁড়া পুরনো পত্রিকা সত্যিই হাতে তুলে নিল। পারেন। অবজ্ঞা ভরে রঘুনাথ বলল, ধার নেবার দরকার নেই, ওটা আপনাকে দান করলাম। আবার ধন্যবাদ। বলে পরাশর অম্লান বদনে পত্রিকা নিয়ে আমাদের সঙ্গে বেরিয়ে এলো। পুলিশের গাড়িতে এসে উঠবার পর রেড্ডি সাহেব আমাদের হোটেলেই গাড়ি চালাতে নির্দেশ দিয়েছিলেন। পরাশর তাকে থামিয়ে বলল, না রেড্ডি সাহেব, বজৌরির 2 ভাগ্নের মধ্যে পক্ষপাতিত্ব করা উচিত নয়। রঘুনাথকে দেখলাম, একবার রামসহায়কেও দেখতে চাই। সেকেন্দ্রাবাদে বজৌরির বাড়িতেই চলুন। হেসে রেড্ডি সাহেব সেই নির্দেশই দিলেন। বজৌরির বাড়িতে গিয়ে দেখলাম সেখানে তখনও পুলিশ পাহারা দিচ্ছে। রেড্ডি সাহেবের কাছে জানলাম, বজৌরির ঘরটি হত্যার পর যেরকম অবস্থায় ছিল সেই অবস্থাতেই রাখা হয়েছে এখনও। শুধু পোস্টমর্টমের জন্য লাশটি নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ফটোগ্রাফার ফটোও তুলেছে। বলাই বাহুল্য, ঘরের কোথাও কোনো কিছুতে পুলিশ কারোর হাতের বা পায়ের কিছু পায়নি। রামসহায়কে বাড়িতেই আমরা পেলাম। বজৌরি আর রামসহায়ের ঘর আলাদা। তার ঘরের পাশেই বাইরে বেরোবার দরজা। বাড়ির ভেতরেও একজন পুলিশ মোতায়েন করে রামসহায়কে সেখানেই থাকতে দেওয়া হয়েছে। বাইরে বেরোনো সম্বন্ধে স্পষ্ট নিষেধ নেই, তবুও শুনলাম রামসহায় বাড়ি থেকে একেবারে বেরোয় না বললেই হয়। রেড্ডি সাহেবের কাছে যেরকম বর্ণনা শুনেছিলাম, ঘরটা অবিকল তাই। আমার মতো খাটো লোকেরও মাথা নিচু করে দরজা দিয়ে ঢুকতে হয়। ঘরে একটি মাত্র জানালা, তাও আষ্টে পিষ্টে লোহার শক্ত শিক দিয়ে আটা। ইচ্ছে করে কেউ এরকম ঘরে থাকতে রাজি হতে পারে বলে তো বিশ্বাস হয় না। তবে মানুষের রুচি নানান রকম, তাছাড়া অভ্যাসে সবই হয়ে যায়। রামসহায়ের ছোট ঘরটি রঘুনাথের ঠিক উল্টো। জিনিসপত্র বেশি কিছু নেই, কিন্তু যা আছে তা পরিচ্ছন্ন ও দামি। একটি ভালো সোফা সেট, ছোট একটি পুরনো কালের কাজ করা খাট, একটি ছোট টেবিল আর গুটি 2 গদি দেওয়া মানানসই চেয়ার। একটি ড্রেসিং টেবিলের ওপরকার প্রসাধন দেখে বোঝা যায় রামসহায় বেশ শৌখিন। এছাড়া ঘরে আছে একটি সেকেলে ধরনের ওয়ার্ড্রোব ও একটি বইয়ের আলমারি। বইয়ের আলমারিটি ঝকঝকে তকতকে সাজানো। বইগুলি দেখলেই বোঝা যায় রামসহায়ের এ বিষয়ে যত্ন আছে। বইগুলি লক্ষ্য করে দেখলাম বেশিরভাগই দেশ বিদেশের ভ্রমণ কাহিনী। পরাশরের চোখেও যে এটা পড়েছে সেটা তার প্রথম প্রশ্নেই বোঝা গেল। আমরা ঘরে গিয়ে বসবার পর আলমারিটার দিকে চেয়ে পরাশর জিজ্ঞেস করল, আপনি খুব বেড়াতে ভালোবাসেন না রামসহায়জি? রামসহায় রুগ্ন না হলেও রঘুনাথের ঠিক উল্টোই বলা যায়। পাতলা একহারা গরম, চোখে মুখে একটু ভাবুক গোছের ভাব, কিন্তু মেজাজ দুজনেরই তিরিক্ষি। পরাশরের প্রশ্নে রামসহায় প্রায় জ্বলে উঠে বলল, পুলিশের সঙ্গে এসেছেন, পুলিশের মতোই প্রশ্ন করুন। আপনার সঙ্গে অবান্তর আলাপের আমার কোনো আগ্রহ নেই। পরাশরকে অপ্রস্তুত অবস্থা থেকে বাঁচানোর জন্য রেড্ডি সাহেব বললেন, কোনটা সঙ্গত আর কোনটা অবান্তর প্রশ্ন সেটা বিচার করবার ভার তো আপনার উপরে নয়। যা প্রশ্ন করা হয়েছে তার জবাব দিতে পারলে দিন।
রামসহায়ের চোখ মুখ কঠিন হয়ে উঠল এক কথায়, কিন্তু সে কিছু বলবার আগেই পরাশর লজ্জিতভাবে বললেন, না না, ও প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে না। যদি আপত্তি না থাকে রঘুনাথ আপনার সহোদর ভাই কিনা জানাবেন। না, সহোদর নয়, রঘু আমার ছোট মাসির ছেলে। তবে আমরা সহোদরের মতোই মানুষ হয়েছি একসঙ্গে। আমাদের দুজনের মাই ছেলেবেলায় মারা যান, মামাই আমাদের মানুষ করেছেন। তাই যদি হয় তাহলে আপনার মামা বজৌরি রঘুনাথের ওপর শেষে অত বিরূপ হয়েছিলেন কেন? সে মামার নিজের বোঝার ভুল। তিনি অত্যন্ত একগুঁয়ে আর বদরাগী লোক ছিলেন। কোনো একটা ভুল ধারণা করে তিনি ক্ষেপে গিয়ে ওকে বাড়ি থেকে বার করে দেন। পরাশর একটু হেসে বলল, আপনার মাস্তুতো ভাই রঘুনাথের চরিত্র তো খুব নিষ্কলঙ্ক বলে মনে হয় না। রামসহায় অত্যন্ত বিরক্তির সঙ্গে বলল, আমার ভাইয়ের চরিত্র নিয়ে আপনার সঙ্গে আমি আলোচনা করব না। পরাশর হেসে বলল, কিন্তু চরিত্রের জন্য যদি না হয় তাহলে কেন আপনার মামা রঘুনাথের উপর ক্ষেপে গেলেন তা তো আমাদের জানা দরকার। রামসহায় খানিকক্ষণ চুপ করে থেকে বলল, টাকা পয়সার ব্যাপারে মামা ওকে সন্দেহ করেছিলেন। তার মানে টাকা পয়সার কিছু গোলমালের সঙ্গে রঘুনাথ জড়িয়েছিল? রেড্ডি সাহেবই এবার বললেন, কিন্তু বজৌরির সন্দেহ যে মিথ্যে ছিল তা আপনি জোর দিয়ে বলছেন কি করে? বলছি, রঘুকে আমি ছেলেবেলা থেকে চিনি বলে। জাল জুয়া চুরি করা তার পক্ষে অসম্ভব। কিন্তু সে তো জুয়া খেলে। রেড্ডি সাহেব আবার মন্তব্য করল, হ্যাঁ, জুয়াও খেলে, একটু একটু মদও খায়, ফিল্ম সম্বন্ধেও তার নেশা আছে। কিন্তু তাই বলে চোর জোচ্চোর হতে যাবে কেন? মামা অন্যায় করে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেবার পর ওসব বদখেয়াল বাড়িয়েছে। আচ্ছা, আপনার মামার মৃত্যুর পর রঘুনাথের সঙ্গে আপনার দেখা হয়েছে? পরাশর এবার প্রশ্ন করল, না। কবে শেষ দেখা হয়েছিল তার সঙ্গে? পরাশর আচমকা অত্যন্ত কড়া গলায় জিজ্ঞাসা করল। এসেই এইটুকু বলেই রামসহায় হঠাৎ চুপ হয়ে গেল। বলুন, থামলেন কেন? পরাশর অত্যন্ত জবরদস্ত হয়ে উঠল। সেই রাত্রেই তার সঙ্গে আপনার দেখা হয়েছিল কেমন? না। রামসহায় প্রায় চেঁচিয়ে বলল, জোর করে আমার মুখে কথা বসাবার চেষ্টা করবেন না। তাহলে কবে কখন শেষ দেখা হয়েছে বলুন? রেড্ডি সাহেব এবার প্রায় ধমকি দিলেন। রামসহায় কিন্তু অটল। রেড্ডি সাহেব কি এবার যেন বলতে যাচ্ছিলেন। পরাশর তাকে ইঙ্গিতে থামিয়ে হঠাৎ কথাটা ঘোরাবার জন্যই একটা আজগুবি প্রসঙ্গ তুলে বসল। আগের প্রশ্নটা সম্বন্ধে যেন তার আর কোনো কৌতূহলই নেই। এইভাবে ড্রেসিং টেবিলটার কাছে গিয়ে একটা শিশি তুলে নিয়ে বলল, এটা তো খুব ভালো কোল্ড ক্রিম দেখছি। আপনি মেয়েদের মতো রাত্রে কোল্ড ক্রিম মাখেন? এই প্রচ্ছন্ন বিদ্রুপে কোনো কাজ হলো না। রামসহায় জ্বলন্ত দৃষ্টিতে পরাশরের দিকে চেয়ে রইল। আপনার যদি আর কিছু জিজ্ঞাসা করার থেকে জিজ্ঞাসা করুন রেড্ডি সাহেব, আমি বাড়িটা একবার ঘুরে আসি। বলে পরাশর আমাদেরকে একটু অবাক করে দিয়েই বেরিয়ে গেল। রেড্ডি সাহেব নতুন আর কী প্রশ্ন করবেন? কড়া গলাটা এবার মোলায়েম করে তিনি সেই পুরনো প্রশ্নই করলেন। বলুন না রামসহায়জি, সত্যি কবে শেষ রঘুনাথের সঙ্গে আপনার দেখা হয়েছে? রামসহায়কে নিরুত্তর দেখে তিনি আবার বোঝাবার চেষ্টা করলেন। বুঝতেই পারছেন, সত্যি কে খুনি ধরবার জন্য সমস্ত খবর আমাদের জানা দরকার। আপনি কি চান না যে আপনার মামার প্রকৃত খুনি ধরা পড়ে? চাই। রামসহায় এবার মুখ খুলল। কিন্তু আমার সঙ্গে তার শেষ কবে দেখা হয়েছে তার সঙ্গে খুনের ব্যাপারের সম্পর্ক কি? রেড্ডি সাহেব মিছেই তারপর রামসহায়কে আবার বোঝাতে বসলেন। তার মুখ যেন শাঁসি দিয়ে আটা। তার কাছ থেকে আর কিছুই বার করা গেল না। হতাশ হয়ে তাকে ছেড়ে দিয়ে এবার বাইরে গিয়ে দেখি পরাশর বজৌরির ঘরের বাইরে ঘাসের জমির উপর উবুড় হয়ে পড়ে একটা আতস কাচ দিয়ে তন্ময় হয়ে কি যেন দেখছে। পাহারাদার পুলিশ তার পেছনে কৌতূহল ভরা মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। রেড্ডি সাহেবকে দেখে পুলিশ তাড়াতাড়ি বলে উঠল, সব অন্দর মে ভি ऐसा क्या है? পুলিশের গলার শব্দে চমকে পরাশর নিজেই অপরাধীর মতো দাঁড়িয়ে উঠে আমাদের দিকে চেয়ে হাসতে লাগলো। রেড্ডি সাহেবও হেসে বললেন, পায়ের দাগ খুঁজছিলেন মিস্টার বর্মা? সে কি আমরা কিছু খুঁজতে বাকি রেখেছি? তাছাড়া ইতিমধ্যে কবার বৃষ্টি হয়ে গেছে, আর দাগ কিছু এতদিন থাকে কি? হ্যাঁ, তাই দেখলাম। পরাশর লজ্জিতভাবে জানালো, কোনো দাগ নেই। রেড্ডি সাহেবের পুলিশের গাড়িতেই তারপর বেরোলাম। কিন্তু সেদিন পরাশরের খামখেয়ালি বেলা দুপুরটা পর্যন্ত রেহাইও পেলাম না। গাড়ি নিয়ে কিছু দূর যাবার পরই পরাশর বলল, বজৌরির উকিল বন্ধুর নাম ইফতিকার সাহেব না? রেড্ডি সাহেব মাথা নেড়ে সায় দিতে পরাশর বলল, তার কাছে যে একবার যেতে হয়। ইফতিকার সাহেব যে বনেদি বংশের লোক সেটা তার শুধু ঘরবাড়িই নয়, চেহারা দেখলেও বোঝা যায়। উকিলের চেয়ে নবাব বাচ্চা বলেই মনে হয়। ওকালতিটা শখ করেই বোধহয় করেন।
নইলে তার কিছু অভাব আছে বলে তো মনে হয় না। রেড্ডি সাহেব পরস্পরের পরিচিত করে দেওয়ার পর সাদরে বসতে বলে আমাদের জন্য শরবত আনতে দিয়ে তিনি হেসে বললেন, কি করতে পারি আমি আপনাদের জন্য বলুন। পরাশর তাকে হঠাৎ যা প্রশ্ন করে বসল তাতে আমিও রেড্ডি সাহেব দুজনেই কোনো রকম ভূমিকা না করেই পরাশর বলল, আপনার কজোড়া জুতো আছে যদি দয়া করে বলেন। ইফতিকার সাহেব বোধহয় কিছুক্ষণ হতভম্ব হয়ে পরাশরের দিকে তার মস্তিষ্ক সুস্থ কিনা বোঝবার চেষ্টা করে বিফল হলো। বললেন, তা তো ঠিক গুনে রাখিনি, তবে 20-22 জোড়া সব মিলিয়ে হবে বোধ হয়। সেই সব জুতো জোড়া অনুগ্রহ করে আপনার চাকর বাকরকে একটু আনতে বলবেন কি? পরাশরে সত্যিই মাথা খারাপ হয়ে গেছে। রেড্ডি সাহেব কি একটা বলতে যাচ্ছিলেন, ইফতিকার সাহেবই তাকে বাধা দিয়ে বললেন, বেশ, তাই আনছি। চিত্র বিচিত্র কাজ করা দামি ট্রেতে তখন শরবত এসে গেছে। ইফতিকার সাহেব আমাদের শরবত দেওয়ার পর চাকরকে তার সব জুতো জোড়া আনতে বললেন। শরবতে চুমুক দিয়ে পরাশর জিজ্ঞেস করল, আপনি তো বজৌরির বন্ধু ও উকিল দুই ছিলেন। ইফতিকার মাথা নাড়লেন। আচ্ছা, বজৌরি তার পুরনো উইল বদলাবার কথা কতদিন আগে তোলেন? তার মৃত্যুর হপ্তাখানেক আগে। কেন কিভাবে উইল বদলাতে চান তা কিছু বলেছিলেন? না, তিনিও তখন ব্যস্ত। আমার অন্য কাজে বোম্বে যাবার কথা ছিল, শুধু উইল বদলাতে চান এই কথাই জানিয়েছিলেন। বলেছিলেন নতুন উইলের খসড়া তিনি করে রাখছেন, আমাকে দেখাবেন পরে। পরাশর এবার রেড্ডি সাহেবকে জিজ্ঞেস করল, সে উইলের খসড়া বজৌরির ঘরে পেয়েছেন? রেড্ডি সাহেব জানালেন, না। আপনার কাছে পুরনো উইলের কপি যদি থাকে একবার দেখাতে পারেন। পরাশর ইফতিকার সাহেবকে অনুরোধ জানালো। চাবি দেওয়া একটা স্টিলের আলমারি খুলে ইফতিকার সাহেব উইলটা পরাশরের হাতে তুলে দিলেন। পরাশর মনোযোগ দিয়ে সেটা পড়ে বলল, এতে তো ভারী মজার একটা কথা লেখা দেখছি। রামসহায় ও রঘুনাথকে সব ভাগ করে দেওয়া আছে, কিন্তু তাদের মধ্যে যদি কেউ অপুত্রক মারা যায় তাহলে তার, এবং দুজনেই সেভাবে মারা গেলে দুজনের সমস্ত উত্তরাধিকার আপনি ট্রাস্ট হিসেবে পাবেন। শুধু তাই নয়, এই দুই ভাগ্নের 35 বছর বয়স পর্যন্ত সম্পত্তির পুরো দখল তারা পাবে না। সম্পত্তির ট্রাস্ট হিসাবে আপনি ততদিন তাদের সম্পত্তির আয় ভাগ করে দেবেন। আর তাদের কেউ বা দুজনে যদি রাজদ্বারে দণ্ডিত হবার মতো বা বংশের অমর্যাদাকর কোনো কাজ করে তাহলে তাদের উত্তরাধিকার ট্রাস্ট হিসাবে আপনার দখলেই আসবে। ইফতিকার সাহেব একটু হেসে বললেন, আমার বন্ধু বজৌরি একটু একগুইয়ার খামখেয়ালি ছিলেন। রঘুনাথের চলচালনে সন্তুষ্ট না হয়েই ওরকম আজগুবি উইলের ব্যবস্থা করেছিলেন। আমার মনে হয় নিজের ভুল বুঝতে পেরে উইল আবার সংশোধন করতে চেয়েছিলেন। কিন্তু ওদের দুজনের ভালো মন্দ কিছু হলেই তো আপনার লাভ, ইফতিকার সাহেব। পরাশরের এই বেমক্কা কথায় ঘরে যেন একটা বোমা পড়ল। ইফতিকার সাহেবের অভিজাত্যের সুস্পষ্ট ছাপ মারা মুখখানা যেন এক মুহূর্তেই রাঙা হয়ে উঠল। অতি কষ্টে তিনি নিজেকে সামলে শান্ত অথচ তীব্র স্বরে বললেন, আপনি হায়দ্রাবাদের লোক নন আমি বুঝতে পারছি মিস্টার বর্মা। না হলে জানতেন আমাদের বংশে এখনো অনেক কিছু আছে, তাতে বজৌরির সম্পত্তিতে লোভ করার আমার কোনো দরকার নেই। ঘরের অবস্থা অত্যন্ত থমথমে। রেড্ডি সাহেব সেটা হালকা করার জন্যই বন্ধুকে লজ্জার হাত থেকে বাঁচাতে বললেন, হ্যাঁ, আপনি কিছু মনে করবেন না ইফতিকার সাহেব, আমার বন্ধু মিস্টার বর্মা ওসব ভেবে কিছু বলেনি, কথাটা নেহাতি ঠাট্টা। ইফতিকার সাহেব তা মেনে নিলেন কিনা জানি না, তবু পরাশরকে মোটেই লজ্জিত বা অপ্রস্তুত বলে মনে হলো না। চাকর তখন প্রায় 20 জোড়া জুতো এনে ঘরে ফেলেছে, তার মধ্যে গোটা 3 জোড়া। কি বুঝে জানি না বেছে নিয়ে পরাশর জিজ্ঞেস করল, এই 3 জোড়া জুতো দুদিনের জন্য নিয়ে যেতে পারি? নিশ্চয়ই পারেন। ইফতিকার সাহেব এবার বোধহয় আগের আঘাতের প্রতিশোধ নিলেন। কিন্তু আমার গরিবখানায় এসে শুধুই জুতো নিয়ে যাবেন? ইফতিকার সাহেব ঘরের একটা ছোট টেবিলে রাখা লোহার উপর রূপোর কাজ করা একটি ছোড়ার খাপ সমেত পরাশরকে উপহার দিলেন। পরাশর অম্লান বদনে সেটা নিল। ইফতিকার সাহেবের আদেশে তার চাকর 3 জোড়া জুতো আমাদের গাড়িতে তুলে দিয়ে গেল। ইফতিকার সাহেবের বাড়ি থেকে বেরিয়েও নিস্তার নেই। পরাশরের এবারের বায়না একেবারে সৃষ্টি ছাড়া। বজৌরি সাহেবের যে কাচের জালনা ভেঙে গেছে তা আবার নতুন করে লাগাতে হবে। কিন্তু সেরকম কাজ কোথায়? রেড্ডি সাহেব অনেক দুঃখেই বোধহয় হেসে বললেন, যেখান থেকে বজৌরিও কাজ কিনেছিলেন সেখানে গিয়ে দেখা যাক না কেন? পরাশর জেদ ধরল, অনেক সময় এক মাপের কাজ ওদের একটার বেশি থাকেই তো।
দোকান খুঁজে পেতে গিয়ে সত্যিই তা পাওয়া গেল। দোকানের মালিক জানালেন ওই রকম সরেস কাচের এক মাপের 6টি জানালা তার দোকানে ছিল, 5টি বিক্রি হয়ে আরেকটি আছে। বেজোর বলে হয়তো বিক্রি হবে না বলে মনে হয়, তাই সেটা কাটাবার ব্যবস্থার কথা ভাবছিলেন। আর কাটাতে হবে না, আমি এটা নেব বলে সত্যিই পরাশর নিজের টাকা দিয়ে সেটা বায়না দিয়ে এলো। পরাশরের বাড়াবাড়িতে আমি তো বটেই, রেড্ডি সাহেবও এবার হাল ছেড়ে দিলেন। রাস্তায় বিশেষ আর কোনো কথা হলো না। আমাদের হোটেলে নামিয়ে দিয়ে তখনকার মতো রেড্ডি সাহেব বিদায় নিয়ে চলে গেলেন। ফিরে এলেন আবার সন্ধ্যের পর। পরাশর তার মধ্যেই কী জন্য জানি না একলাই একবার শহরটা ঘুরে এসেছে। রেড্ডি সাহেব আমাদের হোটেলের ঘরের বারান্দায় চা খেতে বসে বলল, আপনি আজ অনেক কিছুই করেছেন মিস্টার বর্মা, কিন্তু সমস্যার কোনো খেই তাতে মিলবে কি? আপনার নিজের কার ওপর সন্দেহ হয় রেড্ডি সাহেব? পরাশর পাল্টা প্রশ্ন করে বসল। ইফতিকার সাহেবের উপর অন্তত নয়। রেড্ডি সাহেব হেসে বললেন, আর রঘুনাথ তো সে রাত্রে বিদ্রির হাজতেই ছিল। পরাশর দুষ্টুমির হাসি হেসে বলল, তা বটে। আচ্ছা, এই ছবিটা একটু দেখুন তো রেড্ডি সাহেব। রঘুনাথের ঘর থেকে ফিল্মের যেই পত্রিকাটি পরাশর চেয়ে এনেছিল সেটা ঘর থেকে এনে এক জায়গায় পরাশর খুলে দেখালো। আমিও রেড্ডি সাহেব ছবিটার উপর ঝুঁকে পড়লাম। এ তো কোনো ফিল্মের একটা দৃশ্য দেখছি। আমি বললাম, 4-5 জন আর্টিস্টও রয়েছে। হ্যাঁ, বলল পরাশর। লোকগুলোকে ভালো করে দেখো। তাই তো। রেড্ডি সাহেব সৌৎসাহে বলে উঠল, রঘুনাথ ওদের মধ্যে আছে বলে মনে হচ্ছে। এবার নিচের নামগুলো পড়ুন। পরাশর নির্দেশ দিল। পড়ে কিন্তু রঘুনাথের নাম তার মধ্যে পেলাম না। রঘুনাথ কি ছদ্মনামে ফিল্মে নামে নাকি? অবাক হয়ে জিজ্ঞেস করলেন রেড্ডি সাহেব। প্রায় ঠিকই ধরেছেন, শুধু কথাটা একটু উল্টে বলতে হবে। পরাশর তার স্বভাবসিদ্ধ হেয়ালি করল। রেড্ডি সাহেব একটু অধৈর্যের সঙ্গে জিজ্ঞাসা করলো, তার মানে? মানে রঘুনাথ ছদ্মনামে ফিল্মে নামে না, রঘুনাথেরই ছদ্মনাম নিয়ে অন্য কেউ হাজতে যায়। পরাশর আমাদের দিকে মিটমিট করে হাসতে লাগলো। কি বলছেন আপনি? রেড্ডি সাহেবের কণ্ঠস্বরে অবিশ্বাস। যা বলছি তা খোঁজ করে মিলিয়ে দেখুন। ওই ছবির তলায় যার নামটা পাচ্ছেন সেই বচ্চন সত্যি ছোটোখাটো একটা আর্টিস্ট। রঘুনাথের সঙ্গে তার চেহারার খুব বেশি মিল। রঘুনাথের ফিল্মের নেশা প্রচণ্ড। এই মিল চোখে পড়তেই রঘুনাথ বোম্বাই গিয়ে খোঁজটোজ করে বচ্চনের সঙ্গে ভাব করে। রঘুনাথ তাতে ফিল্মে নামতে পারেনি অবশ্য, কিন্তু বচ্চনের সঙ্গে বন্ধুত্বটা গভীরই হয়েছে। রঘুনাথ সুবিধে পেলেই বোম্বাই যায় বচ্চনের সঙ্গে ফুর্তি করতে। বচ্চনও মাঝে মাঝে আসে হায়দ্রাবাদে, যেমন এসেছিল বজৌরির খুন হবার সময়। খুন হবার রাত্রে বচ্চন কিন্তু হায়দ্রাবাদে ছিল না, ছিল বিদরিতে এক জুয়ার আড্ডায়। আপনি এসব কথা জানলেন কি করে? অবাক হয়ে জিজ্ঞেস করলেন রেড্ডি সাহেব। বলছি, তার আগে বলুন তো, পুলিশ সেদিন বিদরিতে জুয়ার আড্ডায় যে চড়াও হয়েছিল সে কি নিজে থেকেই, না কারো কাছে গুপ্ত খবর পেয়ে? ঠিকই তো আপনি ধরেছেন। রেড্ডি সাহেব বললেন সবিষয়ে। বিদ্রির থানায় সেদিন ফোনে একজন গোপন জুয়ার আড্ডার খবর দেয়। পুলিশ সে খবর বিশ্বাস না করলেও একবার দেখতে না গিয়ে পারেনি। গিয়ে অবশ্য সত্যিই জুয়ার আড্ডা পেয়েছিল ও কয়েকজনকে গ্রেপ্তারও করেছিল, তার মধ্যে রঘুনাথও ছিল। পরের দিন সকালে জামিন এসে খালাস পাই। যে ধরা পড়ে এবং যে থানায় যায় সে রঘুনাথ নয়, সে বচ্চন। পরাশর এবার বোঝালো। বচ্চনের তাতে কোনো ক্ষতি নেই, কারণ তার নিজের নামে কোনো বদনাম হলো না। আর রঘুনাথ সামান্য একটু পুলিশের কেসে পড়ে অন্য জায়গায় থাকার অছিলার খুনের দায়ের আসামি হওয়া থেকে নিষ্কৃতি পেলে। এখন বলুন, আপনি এত কিছু জানলেন কি করে? জিজ্ঞাসা করলেন রেড্ডি সাহেব। প্রথমত আজ করলাম রঘুনাথের ঘরে ফিল্মের কাগজগুলো ঘাঁটতে ঘাঁটতে বচ্চনের সঙ্গে রঘুনাথের চেহারার মিল দেখে। ও বচ্চনের ছবি যাতে আছে অধিকাংশ সেরকম কাগজ ওখানে পেয়ে। রঘুনাথ যে এই কাগজগুলো সব কেনে ও রাখে তার কোনো তাৎপর্য আছে বলে মনে হলো। দ্বিতীয়ত একেবারে যাকে বলে সরেজমিনে তদন্ত করে জানলাম। বিকেলবেলা ম্যাজেস্টিক সিনেমা হলে গিয়ে সেখানকার একজন গেটকিপারকে বচ্চনের এই ছবিটা দেখে জিজ্ঞেস করলাম, কি গোলমেলে কথা বলছো? আমি এবারে বললাম, ম্যাজেস্টিক সিনেমা হলের সঙ্গে এ ব্যাপারে কি সম্পর্ক? সম্পর্ক এই। পরাশর কাগজটারই আর কটা পাতা সরিয়ে একটা সিনেমা টিকিটের আধখানা অংশ বের করলো। তারপর আমাদের হম্বতম্ব অবস্থাটা যেন উপভোগ করেই বলল, যেদিন বজৌরি খুন হলো এটা সেই দিনের সন্ধ্যা 6টার শোর টিকিট। একদিনের জন্য সেই তারিখে পুরনো আদমি ছবিটা ম্যাজেস্টিকে দেখানো হয়েছিল, আর সে ছবি দেখতে গেছিল রঘুনাথ। এ টিকিটের অর্ধাংশটা যে তার বিরুদ্ধে মারাত্মক সাক্ষী হয়ে উঠতে পারে জানতে পারলে নিশ্চয়ই ছিঁড়ে কোথাও ফেলে দিত। এটা আমাদেরই ভাগ্য এই কাগজটার মধ্যে থেকে গেছিল।
ও, এই জন্যই সেদিন আদমি ছবিটার কথা রঘুনাথকে জিজ্ঞাসা করেছিলেন। হ্যাঁ, ও ছবিটা আমার নিজেরই প্রিয়। একদিনের জন্য এখানে দিয়েছিল, আমি জানতাম। টিকিটের ছেঁড়া অংশটা পেয়ে তারিখ দেখে বুঝতে পারি যে ওই আদমিরই শোয়েরই টিকিট। আজ বিকেলে ম্যাজেস্টিক সিনেমায় গিয়ে এই টিকিট যে ক্লাসের তার গেটকিপারকে জিজ্ঞাসা করে জানতে পারি যে রঘুনাথ সেদিন সিনেমায় সত্যি এসেছিল। রঘুনাথ প্রায় সিনেমায় যায়, গেটকিপার তাকে চেনে। রেড্ডি সাহেব খানিক গম্ভীর হয়ে আপন মনে কি একটা ভেবে নিয়ে বললেন, আশ্চর্য, রঘুনাথ এই হায়দ্রাবাদে থেকেই পুলিশকে ধোঁকা দিয়েছে, অথচ আমরা কিছু জানতে পারিনি। জানতে কিন্তু পারতেনি। আমার অনুমান যদি ভুল না হয় তাহলে বিদরিতে যে ধরা পড়েছিল সে যে রঘুনাথ নয়, এ খবর গোপনে 2-1 দিনের মধ্যেই পাবেন। রেড্ডি সাহেব অবাক হয়ে বললেন, বলেন কি, এ খবর আমাদেরকে গোপনে জানাবে? হ্যাঁ, বিদরির জুয়ার আড্ডার খবর যেমন জানিয়েছিল তেমনই। পরাশরকে তার পরের মুহূর্তে বাকসিদ্ধ বলে মনে করলে কোনো দোষ হতো না। রেড্ডি সাহেব আমাদের এখানে থানায় নিশ্চয় জানিয়ে এসেছিলেন। একজন কনস্টেবল জরুরি একটা চিঠি নিয়ে এখানে আসতে দেখা গেল। চিঠিটা খুলে পড়ে কনস্টেবলকে বিদায় করে রেড্ডি সাহেব সভ্রমের দৃষ্টিতে পরাশরের দিকে তাকিয়ে বললেন, এই চিঠিতে কি লিখেছে জানেন? কি? বিদরির ধরা পড়া রঘুনাথ যে জাল তাই কেউ গোপনে ফোনে জানিয়েছে, এই খবর তো? ঠিক তাই। ধন্যবাদ মিস্টার বর্মা, আমি চললাম, আর এক মুহূর্তও নষ্ট করবার মতো সময় নেই। রেড্ডি সাহেব উঠে দাঁড়ালেন। এত ব্যস্ত হবেন না রেড্ডি সাহেব। পরাশর হেসে বলল, আপনার খুনি পালিয়ে যাচ্ছে না, তার ঘোরালো প্যাচ কেউ কাটাতে পারে না, এই অহংকারে সে নিশ্চিন্ত হয়ে আছে। আপনি শুধু যাবার সময় লেফাফার মধ্যে যে কাগজটুকু আছে তা আপনার ফরেন্সিক ল্যাবরেটরিতে দিয়ে যাবেন তো। পরীক্ষা করে কালই সকালে যাতে রিপোর্টটা পাওয়া যায় তার ব্যবস্থা করবেন। কি আছে ওতে? আমি জিজ্ঞেস না করে পারলাম না। কালই সকালে জানা যাবে বলে হেসে পরাশর কথাটা চাপা দিল। রেড্ডি সাহেব খামটা নিয়ে চলে গেলেন। পরের দিন সকালে হায়দ্রাবাদের স্থানীয় খবরের কাগজটা খুলতেই পরাশর উত্তেজিতভাবে বলল, দেখছো রেড্ডি সাহেবের কাণ্ড? যে খবরটা দেখে পরাশরের এত উত্তেজনা, তারপরে আমিও একটু উত্তেজিত না হয়ে পারলাম না। খবরটা বজৌরিকে খুন করার দায় রঘুনাথের গ্রেপ্তার হওয়ার। পরাশর সেই তখনই বাটখারার জন্য অস্থির হয়ে উঠল। একটা বাটকারা চাই এখনই, বলল উত্তেজিতভাবে। প্রথমটা আমি বুঝতে না পেরে জিজ্ঞেস করলাম, কি বললে? একটা বাটকারা। সেই বাটকারার জন্য থানায় রেড্ডি সাহেবকে ফোন করলো আমার সামনেই। ফোন করে যা বলল তার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না। একটা বড় নির্ভুল দাড়িপাল্লা নিয়ে ইতিকার সাহেব, রাম সহায়, এমনকি হাজত থেকে অনুমতি করিয়ে রঘুনাথকে নিয়েও আমরা বজৌরির বাড়িতে যে 1 ঘন্টা বাদে জড়ো হচ্ছি, এই ব্যবস্থার কথাই ফোনে শুনলাম। কাচের দোকান থেকে তার বায়না করা কাঁচটা আর দোকানের মালিককেও আনবার কথা সে বলে দিল, আর সেই সঙ্গে ফরেন্সিক ল্যাবরেটরি রিপোর্ট। 1 ঘন্টা বাদে বজৌরির বাড়িতে আমরা সবাই গিয়ে উপস্থিত হলাম। পরাশর ছাড়া সকলেরই কেমন যেন দিশেহারা ভাব। পরাশর কী যে করতে চায় কেউ আমরা জানি না। ইতিপূর্বে পরাশরের কাছে সাহায্য পাবার কৃতজ্ঞতাতেই রেড্ডি সাহেব এত তোড়জোড় করে সব কিছু জোগাড় করে এনেছেন। তার মুখ দেখে কিন্তু মনে হলো ব্যাপারটা পাগলামি ছাড়া তার কাছে আর কিছুই নয়। পরাশর প্রথমে যা করলো তাকে পাগলামি ছাড়া আর কী বা বলা যায়। বজৌরি সাহেবের ঘরে কোনো কিছু এ পর্যন্ত নাড়ানো হয়নি। ভাঙা কাজগুলো পর্যন্ত যেখানে যেমন ছিল তেমনই ছড়ানো ছিল। পরাশরের নির্দেশে সেই ভাঙা কাচের টুকরো খুঁটে খুঁটে একটা পাল্লায় রাখা হলো, আর একটা পাল্লায় দোকানের আস্ত কাচটা। ওজন করতেই কিন্তু আস্ত কাচের পাল্লার দিকটা ঝুলে পড়ল। আমাদের কাছে ব্যাপারটা এমন কিছু অস্বাভাবিক নয়, কিন্তু পরাশর কাচের দোকানের মালিকের দিকে চেয়ে বিদ্রুপ করে বলল, কি মশাই, আপনি না 6টা এক জাতের এক মাপের সরেশ কাচের জানলা আপনার ছিল বলেছিলেন? এই ঘরের একটা কাচের গুঁড়ো আমরা ফেলিনি, সব পাল্লাতেই তুলেছি, তবে একদিকের ওজন এত হলো কেন? আপনার তাহলে ঠকাবার ব্যবসা। কাচের দোকানের মালিক পুলিশের তলবেই এসে এতক্ষণ একটু ভয়েই ছিলেন, কিন্তু এ কথায় একেবারে জ্বলে উঠলেন। আমি লোক ঠকাবার ব্যবসা করি? চলুন আমার দোকানে। বোম্বে থেকে যাদের অর্ডার দিয়ে কাঁচা নিয়েছি তার চালান আমার কাছে এখনও আছে। হেজিবেজি কোম্পানির মালও নয়। দেখবেন, চলুন, সব এক মাপের আর এক দরের জিনিস। আহা, অত চড়ছেন কেন? পরাশর এবার তাকে শান্ত করল। আপনার মাল যদি ঠিক হয় তাহলে গোলমাল এখানে কিছু আছে। এ ঘরে কোথাও কাচের টুকরো আর পড়ে নেই তো? পরাশরের কথায় আবার তন্ন তন্ন করে চারিদিক দেখা হলো, কোথাও একটাও কণা নেই।
এই সময় ইফতিকার সাহেবই প্রথম বিরক্ত হয়ে উঠল। এসব ছেলে খেলার জন্য আমাকে এখানে ডেকে আনার কি মানে আমি জানতে চাই রেড্ডি সাহেব। পারবেন পারবেন, এক্ষুনি জানতে পারবেন। রেড্ডি সাহেবের বদলে পরাশরই জবাব দিল। আপনার জুতোর তলায় যেটুকু কাচের গুঁড়ো ছিল তাও আমি চেঁচে এনেছি, এই যে। পরাশর পকেট থেকে একটা ছোট্ট কাগজের মোড়ক বার করে সকলকে সেটা খুলে দেখালো। কাগজের মধ্যে প্রায় ধুলোর মতো অতি সামান্য কয়েকটা কাচের গুঁড়ো। পরাশর কাগজটাকে ভাঙা কাচের পাল্লার ওপর ঝেড়ে দিয়ে আবার বলল, আপনি সেদিন রাত্রে কেন একলা লুকিয়ে এসেছিলেন তা এখনই অবশ্য বলবার দরকার নেই। ইফতিকার সাহেবের চোখ মুখ আগুন হয়ে উঠল। তিনি তীব্র স্বরে বললেন, না, এক্ষুনি বলতে চাই। বজৌরি সেদিন রাত্রে আমায় গোপনে তার সঙ্গে দেখা করতে বলেছিলেন, তাই আমি এসেছিলাম। বজৌরি কি চিঠিতে আপনাকে ডেকে পাঠিয়েছিল? পরাশরের গলায় বিদ্রুপের স্বর। না, তিনি ফোন করেছিলেন রাত 11টার পর। বলেছিলেন বিশেষ জরুরি দরকার। তিনি হঠাৎ অসুস্থ বোধ করছেন, তাই উইলটা সম্বন্ধে একটু ব্যবস্থা করতে চান। আমি যেন রাত 12টার মধ্যে নিশ্চিত ওখানে যাই। আপনি তাই গিয়েছিলেন, ভালো। কিন্তু ফোনে বজৌরির গলা আপনি চিনতে পেরেছিলেন? না, একটু অন্যরকম লেগেছিল। ফোনে অনেকের গলা বদলে যায়, তাই আমি ভেবেছিলাম গলাটা অসুস্থ বলে ওরকম মনে হচ্ছে। ও, ভেবেছিলাম। পরাশর যেরকম ব্যঙ্গস্বরে কথাটা বলল তাতে ইফতিকার সাহেবের গায়ে জ্বালা ধরাটা স্বাভাবিক। তিনি আগুন হয়েই বললেন, আমি কি মিথ্যে কথা বলছি? যা বলছেন তার সত্য মিথ্যা এখনই প্রমাণ হবে। এবার পরাশর যেন নরম সুরেই বলল, কিন্তু দাড়িপাল্লার রহস্যটাই তো মীমাংসা হচ্ছে না। আচ্ছা, এইটা দিয়ে দেখা যাক। পরাশর পকেট থেকে একটা কাগজের মোড়ক বার করে তা থেকে দুটুকরো কাচের পাল্লার মধ্যে ফেলে দিল। আশ্চর্য, সেই দুটুকরো কাচেই পাল্লা দুটো প্রায় সমান সমান হয়ে গেল। ওপরের কাটায় বলতে গেলে কোনো পার্থক্যই থাকলো না। ওটা কোন কাচের টুকরো আপনি দিলেন? জিজ্ঞাসা করলেন রেড্ডি সাহেব। এই কাচেরই টুকরো, পরীক্ষা করে দেখতে পারেন। নিরীহ ভালো মানুষের মতোই জবাব দিল পরাশর। তা বুঝলাম, কিন্তু টুকরো দুটো আপনার পকেটে গেল কোথা থেকে? ওই বাইরে থেকে কুড়িয়ে আমি পকেটে রেখে দিয়েছিলাম। বলে একটু হেসে পরাশর বলল, হ্যাঁ রেড্ডি সাহেব, আমি ওখানে সেদিন পায়ের দাগ খুঁজিনি, খুঁজছিলাম কাচের টুকরো। ওই বাইরের কাচের টুকরো খুঁজছিলেন? রেড্ডি সাহেব বিমূঢ়। ওই বাইরের কাচের টুকরো যাবে কি করে? সেটাই তো ভাববার। আপনি খুব বাহাদুর মিস্টার বর্মা। এবার রামসহায়ের তীক্ষ্ণ কণ্ঠ শোনা গেল, কিন্তু আপনার বুদ্ধির তারিফ শোনবার জন্য এইভাবে বসে থাকাটা আমাদের কাছে অসহ্য। যা করতে চান তাড়াতাড়ি করুন, কিছু না পারেন তো আমাকেই গ্রেপ্তার করুন। তাই করলাম রামসহায়জি। পরাশরের স্বর এবার বজ্র কঠিন। আমরা সবাই অবাক হলেও রেড্ডি সাহেব এক নিমেষে দেখলাম পকেট থেকে হাত কড়াটা বার করে রামসহায়ের সামনে ধরেছেন। রামসহায় সেদিকে চেয়ে তীব্র স্বরে বলে উঠল, কি করছেন আপনারা জানেন? জানি বই কি রামসহায়জি। পরাশর তেমনই কড়া গলায় বলল, আমরা কি করছি জানি, আপনি কি করছেন তাও। এক ঢিলে লোকে দুই পাখি মারতে চায়, আপনি একেবারে 3 পাখি মারবার ব্যবস্থা করেছিলেন। প্রথম মামা বজৌরিকে খুন, দ্বিতীয়ত বজৌরির একান্ত বন্ধু হিতৈষী ও সহায় ইফতিকার সাহেবের মতো শরীফ ইমানদার মানুষকে অপদস্থ করে ট্রাস্টিগিরি থেকে সরানো, তৃতীয়ত আপনার একমাত্র পথের কাটা রঘুনাথকে খুনের দায়ে ফাঁসি কাঠে ঝুলিয়ে সরিয়ে দেওয়া। রঘুনাথে যেসব কথা লাগিয়ে আপনি আপনার মামার কান ভারী করেছিলেন সেসব এতদিনে মিথ্যে বলে ধরে ফেলেই তিনি উইল বদলাতে চেয়েছিলেন। উইলের সেই খসড়া গোপনে দেখে নিয়ে আর রঘুনাথকে তার বন্ধু বচ্চনের সঙ্গে দেখেই আপনার মনে এই শয়তানি ফন্দি আসে। মামাকে হত্যা করবার দিন ঠিক করে আপনি প্রথমে রঘুনাথকে সে রাত্রে রাত 12টা নাগাদ আপনার বাড়ির বাইরে এসে অপেক্ষা করতে বললেন। সম্ভবত তাকে বুঝিয়েছিলেন যে ইফতিকার সাহেব ওই সময় বজৌরির ডাকে নতুন উইল বদলাবার জন্য আসছেন। সে নতুন উইলে রঘুনাথকে বঞ্চিত করা হবে বলেই বুঝিয়েছিলেন। তাই ইফতিকার সাহেবকে ওখানে ঢুকতে না দিলে বা ঢোকার পরেও উইলের খসড়া নিয়ে বেরিয়ে যাবার সময় রাস্তায় ধরে খসড়া কেড়ে নিলে কিছুদিনের জন্য এখন উইল করা অন্তত বন্ধ হবে। কিছুদিন বন্ধ করতে পারলেই আপনি বুঝিয়ে সুঝিয়ে মামার মত বদলাতে পারবেন বলে রঘুনাথকে আশা দিয়েছিলেন। রঘুনাথ জুয়ারি হলেও সত্যিই সরল, সে আপনার কথা বিশ্বাস করেছিল। তার বন্ধু বচ্চন হায়দ্রাবাদে তখন এসেছে। বচ্চন ফুর্তিবাজ ফিল্মের লোক, সে এই মজার ফন্দিতে এক কথায় রাজি হয়েছিল তার কোনো লোকসান নেই জেনে। কি রঘুনাথজি, ঠিক বলছে কিনা? রঘুনাথের দিকে ফিরে একথা জিজ্ঞেস করতেই সে যেন থতমত খেয়ে গেল। আগে হ্যাঁ, রামসহায় আমাকে বুঝিয়েছিল যে মামাজি আমার উপর ক্ষেপে গিয়ে এক্ষুনি উইল বদলে ফেলতে যাচ্ছেন। দুদিনের জন্য তাকে ঠকাতে পারলে আবার ঠান্ডা করা যাবে। ও যে আমার বিরুদ্ধে মামাজিকে মিথ্যে করে লাগিয়েছে তা আমি কখনো ভাবতে পারিনি। তাকে হাত তুলে থামিয়ে পরাশর আবার রামসহায়ের দিকে ফিরে বলল,
সেই রাত্রে আপনি মামা বজৌরির গলা যত সম্ভব নকল করে ইফতিকার সাহেবকে ফোন করেন। ইফতিকার সাহেব ফাঁদে পড়ে এলে ভালোই, না এলেও আপনার কোনো ক্ষতি নেই। ফোন করে এসেই আপনি নিঃশব্দে মামার ঘরে তার খাটের তলায় লুকিয়ে পড়েন। একটু থেমে রেড্ডি সাহেবের দিকে চেয়ে পরাশর বলল, দেখি ফরেন্সিক ল্যাবরেটরি রিপোর্টটা। রেড্ডি সাহেব পকেট থেকে একটা কাগজ বার করে পরাশরের হাতে দিলেন। পরাশর সেটার উপর চোখ বুলিয়ে বলল, আপনি যে মামার ঘরে খাটের তলায় লুকিয়েছিলেন এই তার অকট্য প্রমাণ। কি? রামসহায় চিৎকার করে উঠল। হ্যাঁ, আপনি মেয়েদের মতো রাত্রে কোল্ড ক্রিম মাখেন, সেদিনও মেখেছিলেন। খাটের তলায় ঘাপটি মেরে থাকবার সময় আপনার মুখের কোল্ড ক্রিম মেঝেতে লেগেছিল। আমি সেদিন ঘরটা পরীক্ষা করার সময় এই দাগটা দেখে ফেলে একটা কাগজে তা ঘষে তুলে নিয়ে ল্যাবরেটরিতে পাঠাই। এই ল্যাবরেটরি রিপোর্ট। আপনি যে দামি বিশেষ ব্র্যান্ডের কোল্ড ক্রিম মাখেন তারই ছোপ ছিল খাটের তলায়। হতে পারে না, দাগ লাগতে পারে না মেঝেই। সেদিন ক্রিম মেখে আমি ও ঘরে। রামসহায় হঠাৎ চুপ করার সঙ্গেই দেখলাম খুট করে দুবার শব্দ হলো। দেখলাম হাত করা দুটো রেড্ডি সাহেব রামসহায়ের হাতে এঁটে দিয়েছেন। পরাশর হেসে উঠে বলল, এইটুকুর জন্য অপেক্ষা করছিলাম রামসহায়জি, আপনার নিজের মুখেই ধরা দেওয়াটুকুর জন্য। এ ল্যাবরেটরি রিপোর্ট কিছু নয়, কোল্ড ক্রিম আর কোথায় পাবো। আমি নিজে একটু মাথার তেল একটা কাগজে লাগিয়ে মিছিমিছি ল্যাবরেটরিতে পাঠিয়েছিলাম। ল্যাবরেটরির এই রিপোর্টেও কোল্ড ক্রিমের কথা কিছু নেই। আপনি অত্যন্ত ধড়িবাজ। আপনার ঘরে কোল্ড ক্রিমের এই কৌটোটা দেখে আপনার ওপর টেক্কা দেবার এই ফন্দিটা আমার মাথায় আসে। ফন্দিটা সফলও হয়েছে। অবশ্য কি করে আপনি মামার ঘরে ঢুকেছিলেন এখনো জানি না। যদি ইচ্ছা করেন বলতে পারেন, না বললেও কোনো ক্ষতি নেই। কারণ কি করে ঘরে ঢুকেছিলেন না জানলেও কি করেছিলেন তা আমরা জানি। আপনি মামার ঘুমন্ত অবস্থায় তার খাটের গোপন খোপ থেকে রিভলভার বার করে প্রথমে তাকে গুলি করেন, তারপর ভেতর থেকে জানালাটা ঘা মেরে ভাঙেন। জানালার যে ব্যবস্থা ছিল তাতে বাইরে থেকে ধাক্কা দিলেই আলো জ্বলবে ও সাইরেন যন্ত্র বাজবে। ভেতর থেকে ভাঙায় সেসব কিছু হয়নি। তারপর জানালাটা বাইরে থেকে ভাঙা হয়েছে বোঝানোর জন্য আপনি বাইরে থেকে সমস্ত কাজ যতদূর সম্ভব তন্ন করে খুঁজে ভেতর এনে ফেলেন। তা সত্ত্বেও দুটো টুকরো আপনার নজরে পড়েনি। তাতে কিছু ক্ষতিও হতো না যদি না জানলাটা ভেতর থেকেই ভাঙা হয়েছে সন্দেহ করে আমি বাইরে টুকরো না খুঁজতে যেতাম। কাচের টুকরো ভেতরে সব ফেলে আপনি বিদরিত থানায় ফোন করেন গোপন জুয়ার আড্ডায় খবর দিয়ে জাল রঘুনাথকে ধরার জন্য। পরে সেদিন আবার সে রঘুনাথ যে জাল সে খবর আপনি জানিয়েছেন। বিদরিতে ফোন করার পর সে রাত্রে ইফতিকার সাহেব ও রঘুনাথকে একেবারে যাকে বলে অকুস্থানে সন্দেহজনক অবস্থায় ধরবার জন্য আপনি নিশ্চয়ই এখানকার থানাতেও ফোন করবার চেষ্টা করেছিলেন। কেন যে ফোনে ধরতে পারেননি বলতে পারি না। ফোন তখন সম্ভবত এঙ্গেজড ছিল, কারণ ইফতিকার সাহেব ওই সময় আমাকে ফোন করেছিলেন থানায়, আমার মনে আছে, বললেন রেড্ডি সাহেব। ইফতিকার সাহেব? পরাশর একটু হেসে তার দিকে তাকিয়ে বলল, তাহলে আপনিই ফোনে পুলিশের কাছে খবরটা দেন? হ্যাঁ, বললেন ইফতিকার সাহেব। আমি সে রাত্রে বড় রাস্তায় গাড়ি দেখে ওইটুকু হেঁটে আসতেই দেখতে পাই বজৌরি সাহেবের ঘরের আলোটা হঠাৎ নিভে গেল। বজৌরি আমার জন্যই অপেক্ষা করে থাকার কথা, সুতরাং হঠাৎ আলোটা নেভার মানে বুঝতে না পেরে আমি একটু চিন্তিতভাবেই তার জানলার দিকে এগিয়ে যাই। আমার কাছে রাত্রে ওই সময় টর্চ থাকে। টর্চের আলো ফেলে দেখে আমি একেবারে স্তম্ভিত হয়ে যাই। জানলার কাঁচ ভাঙা আর বজৌরি রক্তাক্ত দেহ যেভাবে পড়ে আছে তাতে খুন ছাড়া আর কিছু হতেই পারে না। আমি তৎক্ষণাৎ সেখানে না দাঁড়িয়ে গাড়ি চালিয়ে বাড়িতে এসে রেড্ডি সাহেবকে ফোন করি। আমার জুতোর তলায় কাঁচের গুঁড়ো যদি লেগে থাকে তো তখনই লেগেছিল। সে আমি জানি, বলল পরাশর। আর তাই জন্যই আপনাকে সন্দেহভাজনদের তালিকা থেকে তক্ষুনি বাদ দিয়েছি। রঘুনাথের জুতো আমি পরীক্ষা করে দেখিনি, কিন্তু তাতে কাচের গুঁড়ো বোধহয় পাওয়া যাবে না। না, সে রাত্রে মামাজির ওখানে যেতে আমার একটুও ইচ্ছা হয়নি। আদমি ছবিটা দেখে মনটা ভরে গিয়েছিল যে ওরকম নোংরা কাজ করতে আমার আর প্রবৃত্তি হয়নি। ভেবেছিলাম মামাজি যদি অন্যায় করে আমাকে উইল থেকে বঞ্চিত করতে চায় তো করুক। মামাজি যে খুন হয়েছে তা আমি কল্পনাও করতে পারিনি। পরাশর সহানুভূতির সঙ্গে বলল, হ্যাঁ, আপনি কিভাবে জানবেন যে আপনার শয়তান ভাই খাটের তলায় লুকিয়ে থেকে ঘুমন্ত অবস্থায় মামাকে গুলি করে মারছে তখন? রামসহায় গলায় বিষ ঢেলে বলে উঠল, তোমার মতো ছুঁচো গোয়েন্দা ওর চেয়ে বেশি কি বুঝবে। শোনো তাহলে আহাম্মক, আমি বাইরে থেকে কটা ন্যাকড়া আর ভিজে খড়ে আগুন ধরিয়ে তার ধোয়া দরজার ফাঁক দিয়ে হাওয়া করে মামার ঘরে চালিয়ে দিয়ে আগুন আগুন বলে চিৎকার করে মামার দরজায় ধাক্কা দিয়েছিলাম। মামা ভয়ে ধর্মর করে জেগে উঠে দরজা খুলতেই অন্ধকারে তাকে ধাক্কা দিয়ে ঘরে ঢুকে খাটের মাথার খোপ থেকে রিভলভার বার করেই তাকে গুলি করেছিলাম। বুঝিয়ে দিয়েছিলাম আমাকে উইল থেকে বাদ দিলে কি হয়। পরাশর হেসে উঠে বলল, তারপর সেই উইলের খসড়াটাও ঘর থেকে সরিয়ে নষ্ট করে বা পুড়িয়ে ফেলে দিয়েছিলেন? নিশ্চয়ই। তাতে দাঁত চেপে বলল রামসহায়।
পরাশর গম্ভীরভাবে বলল, পাষণ্ড বদমাইশদের দম্ভই তাদের কাল হয়, এই আমাদের বাঁচোয়া। নইলে কোনো গোয়েন্দা বোধহয় তাদের চুলের ডগাও ছুতে পারতো না।